কুমিল্লায় ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত ফজর আলী সায়দাবাদ থেকে গ্রেপ্তার। ভিডিও ছড়ানোয় আটক আরও 4 জন। 5 আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপনের ঘোষণা এনসিপির। 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র। আন্দোলনে অচল জাতীয় রাজস্ব বোর্ড, চলছে শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি, বন্দরে ব্যাহত আমদানি রপ্তানি। সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ হচ্ছে না সিলেটের অনেক ফার্মেসিতে, মান হারিয়ে উল্টো তৈরি করছে স্বাস্থ্য ঝুঁকি। থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ব্যাংকক, সরকার পতন চেয়ে সার্বিয়ার রাজপথে দফায় দফায় সংঘাত। শুনছিলেন শিরোনাম, এখন ঢাকায় স্বাগত জানাচ্ছি তানজিম শাফিন। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 5টায় ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লায় আনা হয়েছে। ফজর আলীকে নেওয়া হয়েছে কুমিল্লা পুলিশ লাইন্স হাসপাতালে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর অভিযোগে আরও 4 জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগরে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর 5 কিত্তা গ্রামে দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। পুলিশ জানায়, ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এসে অভিযুক্তকে আটক করে ওই নারীকে উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে ভিডিও ধারণ করে কয়েকজন ব্যক্তি, পরে ভুক্তভোগী নিজেই থানায় মামলা দায়ের করেন অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে। ধর্ষণ মামলার অভিযুক্ত ফজর আলীকে ভোর 5টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে মুরাদনগর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন, ফজর আলীকে তো কুমিল্লায় আনা হয়েছে, সেটি কখন হলো, পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে ভোর 5টায় ঢাকার সায়দাবাদ থেকে ফজর আলীকে গ্রেপ্তারের পর তাকে চিকিৎসার জন্য কুমিল্লা নিয়ে আসা হয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা নিয়ে আসা হয়। এখন চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং সেখানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে একটা আপডেট তথ্য হচ্ছে যে যারা শালীনতা হানির অভিযোগে অভিযুক্ত হয়ে আটক হয়েছিলেন পুলিশের কাছে, তাদেরকে আসলে যে ওই ধর্ষিত নারীর যে ছবি ছড়িয়ে দিয়েছিলেন, সেই ছড়িয়ে দেওয়ার অভিযোগে মূলত শালীনতার অভিযোগে এনে পুলিশ নারী ও শিশু দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে কিন্তু পৃথক 2টি আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার যে মামলাটি নতুন করে দায়ের হয়েছে, ওই মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী নারী। মূলত পুলিশ বলছে যে গত বৃহস্পতিবার রাত 10টায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বায়েরচর এলাকায়, বায়েরচর গ্রামে, সেখানে মূলত হচ্ছে যে পূর্ব থেকে কিন্তু ওই নারীকে বিভিন্নভাবে আসলে ফলো করে এসেছিলেন ফজর আলী। এরপরে মূলত তিনি সুযোগ বুঝে ওই নারীর বাবার বাড়িতে গিয়ে কিন্তু তাকে ধর্ষণ করেন। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে আমাদের কোনো তথ্য এখন পর্যন্ত দিতে পারেনি। তবে পুলিশ যেটা বলেছিলেন যে গত 15 দিন আগে মূলত ধর্ষণের শিকার যে ভুক্তভোগী নারী, তিনি তার বাবার বাড়িতে বেড়াতে এসে মূলত এই ধর্ষণের শিকার হয়েছেন। তো এখন পর্যন্ত আসলে আমাদের কাছে
তথ্য হচ্ছে যে দুটি মামলা হয়েছে। একটি মামলা ধর্ষণের মামলায় প্রধান আসামি ফজর আলী গ্রেপ্তার হয়েছেন, একই সঙ্গে আর পর্নোগ্রাফি এবং নারী শিশু দমন আইনে আটক 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন মুরাদনগর থানার পুলিশ। তো বিস্তারিত বিষয় আসলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। দুপুর 1টা বা 1:30টার মধ্যেই তারা এই প্রেস ব্রিফিং করবেন। ওইখানে আসলে ঘটনার মূল বিবরণটা জানা যাবে। তো শাপিন, এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার মুরাদনগর থেকে ধর্ষণ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হওয়ায় আগামী 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এনসিপি নেতা নাহিদ ইসলাম, জানিয়েছেন দলটির আহ্বায়ক। সকালে এনসিপি কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণার সময় কথা বলেন তিনি। জানান, 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে, যা শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। শহীদ ও আহত পরিবারের কাছে গিয়ে তাদের কথা শুনবেন এনসিপি নেতারা। এছাড়াও 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস ও 5 আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবেন এনসিপি নেতারা। তবে নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ এবং পরে যারা ক্ষমতায় আসবে তারা কোন প্রক্রিয়ায় বিচার করবেন সেটির প্রতিশ্রুতি দিতে হবে বলে জানান নাহিদ ইসলাম। 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা 64টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আজও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে চলছে শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, যুক্ত হব তার সাথে। গালিব, জানাবেন যে কি দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা এবং এর ফলে দেশের রাজস্ব আদায়ে অর্থ বছরের শেষ সময়ে এসে কি ধরনের প্রভাব পড়তে পারে? তারা সেই ঘাটতি কাটিয়ে উঠতে পারবেন কিনা যদি তাদের দাবি দেওয়া পূরণ হয়? তাদের বক্তব্য কি? শাফিন, এই মুহূর্তে নিশ্চয়ই আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে দফা 1 দাবি 1 চেয়ারম্যানের পদত্যাগ, অর্থাৎ বর্তমানে এনবিআর এর যে চেয়ারম্যান রয়েছে তার পদত্যাগ তারা চাচ্ছেন। এর পেছনে যারা যে যুক্তি উপস্থাপন করেছেন যে মে মাসে যখন এনবিআরকে বিলুপ্ত করে সরকার যে প্রজ্ঞাপনটা দিয়েছিল, সেই প্রজ্ঞাপনের পরে এখানকার কর্মকর্তা কর্মচারীরা যে আন্দোলনে নেমেছেন, সেই আন্দোলনে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খান কোনো ধরনের সহযোগিতা করেননি। তিনি তো সহযোগিতা করেননি, উল্টো বিভিন্নভাবে তাদেরকে অসহযোগিতার মাধ্যমে যৌক্তিক যেই সংস্কার তারা যে দাবিটি করছিলেন সেইখানে যেন ব্যাঘাত হয়, এই ধরনের অভিযোগ এনে এখন তারা এই চেয়ারম্যানের অপসারণ চাচ্ছেন। এবং চেয়ারম্যানের অপসারণ হলেই কিছুক্ষণ আগে আমি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যিনি সহসভাপতি ছিলেন তার সাথে কথা বলছিলাম। তিনি আমাকে সাফ জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে যদি চেয়ারম্যানের অপসারণ করে যদি কোনো প্রজ্ঞাপন কিংবা সরকার যদি এই ধরনের কোনো আশ্বাস দেয় তাহলে এই থেকে তারা আন্দোলন থেকে সরে যাবেন এবং এনবিআর এর যে স্বাভাবিক কার্যক্রম সেটি আবার পুনরায় শুরু করবেন। আপনি জানেন যে জুন মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস রাজস্ব আদায়ের জন্য। এই মুহূর্তে এই ধরনের আন্দোলনে পুরো একটা স্থবিরতা বিরাজ করছে এবং শেষ সময়ে ব্যবসায়ীরাও একটি ঝামেলার মধ্যেই পড়ে গেছেন যে কারাও এই জুন মাসের জন্য অনেক ব্যবসায়ী অপেক্ষা করেন যে শেষ মুহূর্তে গিয়ে তারা এই রাজস্ব দিয়ে থাকেন, কিন্তু যেহেতু এখন পুরোপুরি তারা করতে সার্বিকভাবে এই ব্যবসায়িক কার্যক্রম রাজস্ব আদায় সবকিছুতে একটি নেতিবাচক প্রভাব পড়েছে। তবে তাদের দাবি যদি চেয়ারম্যানের অপসারণ করা হয় তাহলেই তারা আলোচনার টেবিলে বসবেন এবং অর্থ উপদেষ্টার সাথে আগামী মঙ্গলবার 1 জুলাই আলোচনা হওয়ার কথা রয়েছে যে এনবিআর বিলুপ্ত না করে যে নীতিগত সিদ্ধান্ত কারা নেবেন এবং কারা রাজস্ব আদায় করবেন, এই যে দুই ভাগে বিভক্ত করা হয়েছে সেটাকে কি করে যৌক্তিক
আসা যায় এবং তাদের যে দাবিগুলো সেগুলোকে যেন দুই পক্ষ মিলে একটি সমাধানে আসা যায় সেই ধরনের আলোচনায় তারা বসবেন। তবে তার আগে এই বর্তমান চেয়ারম্যানের তারা পদত্যাগে চান। আজকে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো এই ধরনের সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসের কথা আমরা কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি যদি এভাবে টানা চলতে থাকে তাহলে বলাই যায় শাফিন যে সার্বিকভাবে রাজস্ব আদায়ে একটি প্রভাব। এই ছিল আমার কাছ থেকে রাজস্ব ভবন থেকে সর্বশেষ। রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের চলমান শাটডাউন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। চট্টগ্রাম কাস্টমস হাউসে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুরোপুরি বন্ধ আমদানি পণ্যের ডেলিভারি, রপ্তানি পণ্যের শিপমেন্ট ও বেসরকারি কন্টেইনার ডিপোর কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের SR কন্টেইনার ডিপো থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবো যে কমপ্লিট শাটডাউনের ফলে কার্যত আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা কি বলছেন, তারা কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন? আসলে এই যে কাস্টমস কর্মকর্তাদের ধর্মঘট বা কর্মবিরতি এর কিন্তু মারাত্মক প্রভাব এবং বহুমাত্রিক প্রভাব রয়েছে। এই যে আমি যে কন্টেনার ডিপোতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু 21টি কন্টেনার ডিপো আছে যেগুলো হচ্ছে পুরোপুরি রপ্তানি পণ্যের যে প্রসেসিং এবং শিপমেন্টের সাথে জড়িত। মূলত ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে রপ্তানি পণ্যগুলো, বিশেষ করে তৈরি পোশাক শিল্পর শতভাগ পণ্যই কিন্তু বেসরকারি আইসিডিগুলো থেকে প্রসেস করা হয়। প্রথমে কারখানা থেকে এখানে পাঠানো হয়, পরবর্তীতে এখানে তারা কাস্টমসের যে ক্লিয়ারেন্স, যাবতীয় ডকুমেন্টস যাচাই বাছাই শেষে রপ্তানি কন্টেনার কাভার্ড ভ্যানে বা ট্রেলারে উঠানো হয় এবং সেখান থেকে বন্দরে পাঠানো হয়। এবং প্রত্যেকটা ডিপোতেই কিন্তু কাস্টমস কর্মকর্তারা দায়িত্বে থাকেন। আমদানি পণ্য ডেলিভারির আগে তারা যাচাই করেন এবং রপ্তানি পণ্য শিপমেন্টের আগে এখান থেকে যাবতীয় ডকুমেন্টগুলো তারা সই করে থাকেন। এখন কিন্তু এই কর্মবিরতির কারণে তারা কিন্তু কোনো ডিপোতে কাজ করছেন না, ফলে ডিপোগুলোর কার্যক্রম কিন্তু কার্যত বন্ধ। শুধু তারা খালি কন্টেনারগুলো তারা শিপমেন্ট করতে পারছেন, কিন্তু কোনো রপ্তানি কন্টেনার তারা শিপমেন্ট কিংবা আমদানি পণ্য তারা ডেলিভারি দিতে পারছেন না। এবং প্রতিদিন গড়ে প্রায় 2000 আমদানি কন্টেনার তারা ডেলিভারি দিয়ে থাকেন এবং 1000 আমদানি কন্টেনার ডেলিভারি দিয়ে থাকেন এবং রপ্তানি কন্টেনার প্রায় 2500 থেকে 3000 কন্টেনার তারা শিপমেন্ট করে থাকেন। সেই সাথে কিন্তু বন্দর থেকে যেহেতু যে কাজগুলো আগে প্রসেস করা আছে এবং যেসব রপ্তানি ডকুমেন্ট আগে প্রসেস করা ছিল সেগুলো হয়তো তারা শিপমেন্ট করতে পারছেন, কিন্তু নতুন করে কোনো রপ্তানি কন্টেনার শিপমেন্ট করতে পারছেন না। এর ফলে কিন্তু বন্দরেও যে জাহাজ জট হচ্ছে, বহির্নোঙর থেকে জাহাজগুলো জেটিতে ভিড়তে সময় লাগছে, যেহেতু জেটিতে পণ্যগুলো তারা খালাস করে আবার করে নতুন করে রপ্তানি পণ্য নিয়ে তারা গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের বসে থাকতে হচ্ছে, জাহাজগুলো কিন্তু অলস বসে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে শিপিং ড্যামারেজ, পোর্ট ড্যামারেজ সহ বহুমাত্রিক ড্যামারেজ বা লোকসান জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদেরকে এবং 4 দিনের ফ্রি টাইমের পর প্রতিটি কন্টেনারে প্রায় $24 থেকে $48 করে জরিমানা গুনতে হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর আগে কিন্তু কখনোই রপ্তানি খাত কিন্তু এই ধরনের ধর্মঘট বা কর্মবিরতির আওতায় ছিল না এবং গত 2 দিন ধরে যে এটা চলছে এটা কিন্তু বহির্বিশ্বে একটি নেতিবাচক প্রভাব এবং পোশাক শিল্প মালিকরা খুবই দুশ্চিন্তায় আছেন যে তাদের রপ্তানি পণ্যের শিপমেন্ট ক্যান্সেল হতে পারে, অর্ডার বাতিল হতে পারে কিংবা তাদেরকে আকাশপথে পণ্য পাঠাতে হতে পারে, যেটার ক্ষতি আসলে পুষিয়ে নেওয়া তাদের জন্য খুবই কঠিন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো কাস্টমসের কর্মবিরতির যে প্রভাব তার সবশেষ। রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচিতে বন্ধ হয়ে গেছে কাস্টমস হাউসগুলো, ফলে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। দেশের স্থলবন্দরগুলোতেও একইভাবে শুল্ক কর স্টেশনগুলো বন্ধ থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম থমকে আছে। এ নিয়ে জানাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আসন রাজীব এবং হিলিতে আছেন সহকর্মী সোহেল রানা। শুরুতেই যাব ভোমরা স্থলবন্দরের খবর জানতে। রাজীব, জানাবেন বন্দরের শাটডাউন কর্মসূচির প্রভাব কতটা পড়েছে? শাফিন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গতকাল থেকেই কিন্তু এখানে আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি একেবারেই বন্ধ হয়ে গেছে। এখানে মূলত কাস্টমসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের যে শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচির কারণেই মূলত এই বন্দরে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। এখানকার ব্যবসায়ী নেতারা বলছিলেন যে এখানে কোনো ধরনের ফাইল তারা ছাড় করছেন না, এই কারণে মূলত এই বন্দরে কিন্তু রপ্তানিবাহী যেসব পণ্যগুলো রয়েছে, প্রায় এখানে আমরা এসে দেখেছি 200 থেকে 300 ট্রাক রপ্তানিবাহী পণ্য ট্রাক সেগুলো কিন্তু এই বন্দরে অবস্থান করছে, যেগুলো ভারতে যাওয়ার অপেক্ষায়
তারাই গতকাল থেকে কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে। একসাথে ভারত থেকে কোনো ট্রাক কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে না। যে সমস্ত কাঁচামাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতের অভ্যন্তরে যে ঘোজাডাঙ্গা বন্দর রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন। ব্যবসায়ীরা বলছেন এখানে বিশেষ করে কাঁচা পণ্য বেশি এই বন্দরে প্রবেশ করে, সেই পণ্যগুলো যখন ওখানে গত 2 দিন ধরে রয়েছে সেগুলো অনেক পণ্য নষ্ট হয়ে যেতে পারে, সেই সংখ্যাটি তারা করছেন। একই সাথে তারা বলছেন তারা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে। এদিকে এখানকার রাজস্ব বিভাগে যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে এখানকার শুল্ক স্টেশনে যে কাস্টমস কর্মকর্তারা, তারা আমাদের সাথে বলেছেন যে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি কাস্টমস কর্মকর্তা বা কর্মচারীদের যে ঐক্য পরিষদ, এনবিআর কর্মচারী ঐক্য পরিষদ, তাদের যে ডাকে তারা সাড়া দিয়ে মূলত এই কর্মসূচিতে তারা পালন করছেন। এখানে তাদের কেন্দ্রীয় কর্মসূচি, কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে তারা সেটি মেনে তারা এই কর্মসূচিটি প্রত্যাহার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত এখানে এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগের দাবি সহ বেশ কিছু দাবিতে তারা এই আন্দোলনটি করছেন এবং যার কারণে মূলত বন্দরে প্রভাব পড়ছে। তবে এখানে যারা ভারতের যে সমস্ত পাসপোর্ট যাত্রী রয়েছে, ভারত থেকে যাতায়াত করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না, সেই সেবাটি কিন্তু তারা চালু রেখেছেন। এখানে ভারত থেকে আমরা দেখেছি যে ভারত থেকে যে সমস্ত যাত্রীরা পাসপোর্ট যাত্রী রয়েছেন তারা কিন্তু নিয়মিত যাতায়াত করছেন। তো সব মিলিয়ে এই বন্দরে সবচেয়ে বড় যে প্রভাবটি পড়েছে, এখানে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি সবচেয়ে বড় প্রভাব পড়েছে। এবং একই সাথে এখানকার যারা শ্রমিক কর্মচারী রয়েছে, বন্দরের যে সমস্ত কাস্টমস যে এখানকার C&F এজেন্ট কর্মচারীরা রয়েছেন, যারা বন্দরের যারা শ্রমিক রয়েছেন, দৈনিক যারা এখানে শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন। কারণ তাদের যে দৈনন্দিন আয় সেটির উপরে একটি বড় প্রভাব পড়েছে। তো এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাফিন। হিলি স্থলবন্দরের খবর জানবো। সোহেল, জানাবেন যে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়ছে, আমদানি রপ্তানি কার্যক্রম চলছে কিনা এখনো? শাফিন, এই যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটির বড় ধরনের একটা প্রভাব কিন্তু হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে পড়েছে। কারণ আমরা দেখেছি গতকাল কর্মসূচি চলাকালীন সময় ব্যবসায়ীরা নিজ উদ্যোগে 35টি ট্রাকে পণ্য আমদানি করলেও আজ সকাল থেকে এই বন্দর দিয়ে ভারতের যে পণ্যগুলো রয়েছে সেগুলো আমদানি বন্ধ রয়েছে এবং কাস্টমসের কর্মকর্তারা যে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে থাকেন যে অফিসটিতে, সেখানে সকাল থেকে তালা ঝুলছে। এতে করে কিন্তু কোনো কাস্টমসের কর্মচারী আসেনি, ফলে গতকালে যে আমদানিকৃত পণ্যগুলো রয়েছে সেগুলো খালাস করতে পারেনি ব্যবসায়ী। এখন পর্যন্ত সেই পণ্য বোঝাই ট্রাকগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পণ্য বোঝাই ট্রাকগুলো কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছেন। ব্যবসায়ীরা কিন্তু চরম একটা বিপাকে পড়ছেন। তারা যেটি বলছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, তারা বলছেন যদি এই ধরনের কর্মসূচি দীর্ঘায়িত হয়ে থাকে সেক্ষেত্রে আমদানিকৃত যে পণ্যের উপর নির্ভরশীলতা রয়েছে সেই পণ্যগুলোর দাম কিন্তু হু হু করে বাড়বে। এতে করে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হবে। এবং আমি কাস্টমসের যারা কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে মূলত এনবিআর ঐক্য পরিষদের ডাকে যে কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু আজকের এই কমপ্লিট শাটডাউন পালন করছেন। এতে করে তারা যদিও কাস্টমসের যে দাপ্তরিক কাজ সেগুলো বন্ধ রেখেছেন, তবে পাসপোর্ট যাত্রী যেই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করে সেখানে রাজস্বের একটা বিষয় রয়েছে, সেখানে তারা কার্যক্রম কিন্তু স্বাভাবিক রেখেছে। তবে বলা চলে শাফিন যে এই যে আমদানি রপ্তানিটা বন্ধ রয়েছে, এতে করে সরকারের প্রতিদিন প্রায় হিলি স্থল বন্দরে 7 থেকে 8 কোটি টাকার মতন রাজস্ব লোকসান হচ্ছে। এটি দ্রুত সমাধান না হলে আরো বড় ধরনের লোকসান কিন্তু সরকারকে গুনতে হবে, যেহেতু এই অর্থ বছরের শেষ একটি মাস কিন্তু এটি এই লক্ষ্যমাত্রা কিন্তু একটা রয়েছে এনবিআর এর, সেই লক্ষ্যমাত্রাও কিন্তু পূরণ করতে পারবে না কাস্টম যদি এই ধরনের কর্মসূচি দীর্ঘায়িত হয়ে থাকে। তো সব মিলে বলা চলে শাফিন আমদানি রপ্তানিতে এটি বড় ধরনের একটা প্রভাব পড়েছে এনবিআর এর কর্মসূচি। সহকর্মী সোহেল রানা হিলি থেকে এর আগে ভোমরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান রাজীব, জানাচ্ছিলেন রাজস্ব বোর্ডের কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থলবন্দরগুলোতে থমকে আছে আমদানি রপ্তানি কার্যক্রম। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক চলছে। এ বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, যুক্ত হব তার সাথে। জাওয়াদ, জানাবেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কোন কোন রাজনৈতিক দল সেখানে অংশ নিয়েছে, পাশাপাশি জানতে চাইব যে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল আজকের আলোচনায় থাকবে কিনা। শাফিন, আপনি জানেন যে সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় বৈঠক করছে। আজকে 7ম দিনের মতো বৈঠক চলছে এবং আজকে মূলত যেটি আপনি জানতে চাচ্ছিলেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটি এনসিসি নামে পরিচিত,
সেটি কিন্তু এর আগের দিন অর্থাৎ ৬ষ্ঠ দিনে যে আলোচনা হয়েছিল সেটি থেকে বের হয়ে এসে নতুন একটি কাঠামোর কথা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। সেটিকে সংবিধান ও সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি এই হিসেবে অভিহিত করা হচ্ছে এবং এখানে মূলত বলা হচ্ছে যে এই কমিটিতে যে এনসিসি যে কমিটি সেখানে কিছুটা পার্থক্য রয়েছে কমিটি গঠন নিয়ে। মূলত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে নির্বাচন কমিশন, দুদক বা এই ধরনের যে কমিশনগুলো, মানবাধিকার কমিশন এবং পিএসসি যেটা সরকারি কর্ম কমিশন, এই কমিশনগুলোর নিয়োগ মূলত এই যে কমিটি নিয়োগ কমিটি সেই নিয়োগ কমিটি দিয়ে গঠন হবে এমনটি ঐক্যমত্য কমিশন বলছেন। এবং এই নিয়োগগুলো কিন্তু এনসিসি দিয়ে হওয়ার কথা ছিল। সেখানে সবচেয়ে বড় যেই অনৈক্য বা জায়গাটা তৈরি হয়েছে সেটি বিএনপি নিয়ে। আসলে বিএনপি আসলে এই এনসিসি গঠনের যে সে চায় না বা এটা নিয়ে তার একটা বিরোধিতার জায়গা রয়েছে, কিন্তু অন্য দলগুলো এটি নিয়ে ঐক্যমত্য ছিল। সেই জায়গা থেকে সরে এসে এখন যেটি বললাম যে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসাবে এটিকে অভিহিত করা হচ্ছে। এই ধরনের কমিটি গঠনের আলোচনা এখন এই মুহূর্তে চলছে এবং প্রধানমন্ত্রীর যে মেয়াদকাল সেটি 10 বছর নিয়ে একটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত তৈরি হয়েছে, কিন্তু সেখানে বিএনপি কিন্তু একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। বিএনপি বলছিল যে এই যে এনসিসি সেই এনসিসি ছাড়া যদি এটি করা হয় তাহলে তারা এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর সেটি তারা মেনে নেবে বা সেইখানে তাদের একটা ঐক্যমত্য থাকবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এইখানে যে কমিটির যে সদস্যরা সেই সদস্যদের নিয়ে কিন্তু একটা আলোচনা ছিল। যেমন এনসিসিতে বিশেষ করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা এবং ডেপুটি স্পিকার 2 বা কক্ষের অর্থাৎ উচ্চকক্ষ নিম্নকক্ষের এবং প্রধান বিচারপতি তাদের নিয়ে সমন্বয় একটি গঠন করার কথা ছিল। এখন যেই সংবিধান ও সংবিধিবদ্ধ কমিটির যে নিয়োগ কমিটির কথা বলা হচ্ছে সেখানে মূলত যে যাদের কথা বলা হচ্ছে যে প্রধান বিচারপতি, সেখানে প্রধান বিচারপতি থাকবে না, নির্বাহী বিভাগের একজন বিচারক তার সুপারিশক্রমে থাকবে এবং রাষ্ট্রপতি কর্তৃক সুপারিশকৃত একজন থাকবে। এবং সেখানে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে যে এখানে যিনি নির্বাচনের যোগ্য বা নির্বাচিত হতে পারবে এমন একজন ব্যক্তি এখানে থাকবেন এবং বিরোধী দলীয় নেতা এই কমিটিতে থাকবেন। এছাড়াও প্রধান যে বিরোধী দল সেই বিরোধী দলের বাইরে যে অন্য দলগুলো থাকবে সেই অন্য দলগুলোর পক্ষ থেকে একজন এই কমিটিতে থাকবে। অর্থাৎ এখানে যেটি বলা হচ্ছে এই যে নিয়োগ কমিটি যারা এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং এই কমিটি মূলত নিয়োগ দেবেন সেটি নিয়েও একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। বিএনপি বলছে যে সার্চ কমিটির আদলে একটি কমিটি গঠনের কথা এবং এটিকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে। অর্থাৎ যে বিদ্যমান যে আইন রয়েছে এই সার্চ কমিটির সেটি যে আরো শক্তিশালী করা যায় সেই দিকেই বিএনপির বেশি মনোযোগ দেখা দিচ্ছে। এখন মূলত আলোচনা হচ্ছে যে কোন প্রক্রিয়ায় এই নিয়োগগুলো হবে এবং এই কমিটি আরো কিভাবে স্ট্রেনথেন অর্থাৎ শক্তিশালী করা যায়। কিন্তু অন্যান্য দলগুলো মূলত এই কমিটি গঠনের ভিতরে এক ধরনের ঐক্যমত রয়েছে বিএনপি ছাড়া। মধ্যাহ্নভোজের সময় রাজনৈতিক দলগুলো এসে কথা বলবে, গণমাধ্যমে তাদের অবস্থানগুলো আবারও পুনর্ব্যক্ত করবে, জানাবে, তখন হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ। সহকর্মী জাওয়াদ মাহমুদ যুক্ত হয়ে জানাচ্ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় 7ম দিনের বৈঠকের সবশেষ। জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় 3 দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হবে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে। এই বিষয়ে বিস্তারিত জানতে সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, যুক্ত হব তার সাথে। রাব্বি, জানাবেন যে সাবেক সিইসিকে এই মামলায় নতুন করে রিমান্ড চাওয়া হবে কিনা, এ বিষয়ে আদালত তার আইনজীবীরা কিংবা পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা? শাফিন, শেরেবাংলা নগর থানার মামলায় 3 দিনের রিমান্ডে ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তার রিমান্ড গতকালকে শেষ হয়েছে। আজকে তাকে আদালতে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে বলে আমাদেরকে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার পুলিশ। তবে নতুন করে রিমান্ড চাওয়া হতে পারে কি পারে না সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা হয়নি পুলিশের পক্ষ থেকে। তবে তারা তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি তারা সম্পন্ন করে আদালতে নিয়ে আসবেন। তার বিরুদ্ধে যে অভিযোগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতি হয়েছে, ফলাফলে অনিয়ম হয়েছে, এই বিষয়টি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং পরপর 3টি নির্বাচনে জালিয়াতির অভিযোগে বিএনপি শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করে। সেখানে 24 জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেখানে প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রয়েছে সাবেক আইজিপি, কয়েকজন আইজিপি রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং 3 জন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সে মামলায় আসামি করা হয়েছে তাদেরকে। এবং তিনি এর আগে 26 জুন 3 দিনের রিমান্ডে ছিলেন, আদালত তাকে মঞ্জুর করেছিলেন এবং তার সেদিনের
শুনানিতে বেশ কয়েকটি তিনি কথা বলেছেন, তিনিও দায় স্বীকার করেছেন যে সেই সময়ে একটি ডামি নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি। তিনি বলছেন যে কারণে নতুন করে তদন্ত আরও সঠিকভাবে করা উচিত, আরও দৃঢ়ভাবে করা উচিত, আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে এই তদন্তটা করা উচিত। যে পরপর কয়েকটি নির্বাচনী অনিয়ম হয়েছে, অনেকে এই বিরোধী রাজনৈতিক দলগুলো বলে থাকেন দিনের ভোট রাতে হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে, যার কারণে এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। পাশাপাশি এই কাজী হাবিবুল আউয়ালের আইনজীবীও রয়েছেন, তারাও এর আগে শুনানি করেছেন। তবে আজকে তার শুনানিতে তার আইনজীবী উপস্থিত হন কি হন না এই বিষয়টি পরবর্তীতে বলা সম্ভব হবে। তবে তিনি আরও বেশ কয়েকটি কথা এর আগে তার শুনানিতে তিনি বলেছিলেন যে এর আগে তার বিরুদ্ধে একটি অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। এই মামলায় নতুন কয়েকটি ধারাও যুক্ত করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের এই যে ধারাটি রয়েছে সেটিও তার মামলায় যুক্ত করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, এরকম কয়েকটি ধারা রয়েছে যেটি এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তীতে মামলা দায়েরের পরবর্তী শুনানির সময় অন্তর্ভুক্ত করা হয়, যার কারণে এই মামলায় নতুন করে আবারও রিমান্ডে নেওয়া হবে কিনা সেটি আমরা এখন পর্যন্ত জানি না। তবে এর আগে আরেকজন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে 2 দফায় রিমান্ডে নেওয়া হয় একই মামলায়। প্রথমবার 4 দিনের রিমান্ডে নেওয়া হয়, পরবর্তীতে আবারও নতুন করে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়, যার কারণে এখন তাকে আবার হাবিবুল আউয়ালকে রিমান্ডে নেওয়া হবে কিনা সেটি আমরা এখন বলতে পারছি না। আদালতে নিয়ে আসার পর শুনানি শুরু হলে আমরা নিশ্চিত করে বলতে পারবো। এ ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। সহকর্মী রাব্বি হোসেন যুক্ত হয়েছিলেন সিএমএম আদালত থেকে। তীব্র গরমে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা নেই সিলেটের বেশিরভাগ ফার্মেসিতে। এতে গুণগত মান হারিয়ে অকার্যকর হয়ে পড়ছে জীবন রক্ষাকারী ওষুধ। বিশেষজ্ঞরা বলছেন সঠিক সংরক্ষণের অভাবে মান হারানো এসব ওষুধে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগীরা। যদিও ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে ফার্মেসিগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণের তদারকি করছে তারা। সিলেট থেকে গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। দেশে প্রচলিত বেশিরভাগ ঔষধ সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বর্তমানে সিলেটের তাপমাত্রা এর চেয়ে বেশি ওঠানামা করায় তাপদাহে ওষুধের শেলফ লাইফ ও কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। সিলেটের ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতি জানায় জেলায় 5200 ফার্মেসি রয়েছে। এর মধ্যে মডেল ফার্মেসির সংখ্যা মাত্র 13টি। এগুলো ছাড়া বেশিরভাগ ফার্মেসিতেই নেই সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণের ব্যবস্থা। ফলে এসব ফার্মেসির ঔষধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোক্তারা। ইনসুল বা অন্যান্য যে মেডিসিনগুলো আছে, ফ্রিজিং আইটেমগুলো আছে, সেগুলো নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। নির্দিষ্ট তাপমাত্রায় না রাখলে সেই ওষুধগুলোর এফিকেসিগুলো নষ্ট হয়ে যায়। অনেক রোগীর জন্য আইয়াও আমরা লগালগ যাই কি ফ্রিজও না রাখতে তাইতেন বাড়া রাখি দেন, আর এগুলো নিয়ে খাওয়াইয়া সেবা আমরা পাই না। কোনো রোগীকে যদি এই ঔষধটা প্রয়োগ করা হয় সেটা তো কোনো ধরনের কাজ দেবে না। বিশেষজ্ঞরা বলছেন সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। সেক্ষেত্রে এসব ওষুধের রোগমুক্তির পরিবর্তে উল্টো রোগীর ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা তাদের। এমনকি স্বাস্থ্য খাতের উপর পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। ড্রাগের ক্ষেত্রে বিশেষ করে আমাদের প্রেক্ষাপটে ইনসুলিন, তারপর ভ্যাকসিন, 3 নম্বর কিছু চোখের ড্রপ আছে আমাদের, ওইটাও আমাদেরকে, এবং কিছু অ্যান্টিবায়োটিক, এগুলো অবশ্যই নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হবে। না হলে বরং আমরা যে উপকারের জন্য দিচ্ছি ওটা তো হবেই না, বরং আমাদের কিন্তু অনেক ডিজিজ তৈরি করতে পারে। যদিও ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে ফার্মেসিগুলোতে ওষুধের গুণগত মান নিশ্চিতে তদারকি বাড়ানো হয়েছে। মোবাইল কোড করি আমরা, এছাড়া আমরা নিজেরাই অভিযান করি। সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি, ওষুধের গুণগত মান, নিরাপত্তা, কার্যকারিতা এবং ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা আইনগত ব্যবস্থা নেই এবং পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেই। দেশে প্রচলিত সব ধরনের ওষুধের মধ্যে বায়োলজিক্যাল বা ভ্যাকসিন জাতীয় ঔষধ 4 থেকে 8 ডিগ্রি, অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ 12 থেকে 20 ডিগ্রি ও অন্যান্য ঔষধ সংরক্ষণের স্বাভাবিক তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এর ব্যতিক্রম হলেই ঔষধের গুণগত মান কমে যায় বলে মত বিশেষজ্ঞদের। গুলজার আহমেদ, এখন সিলেট। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তর রাজধানী ব্যাংকক। প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে ঘিরে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁসের পর এই বিক্ষোভে সামিল হয়েছেন হাজারো মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 2023 সালে ফিউ থাই পার্টি ক্ষমতায় আসার পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ। আশঙ্কা আছে গণ আন্দোলনের জেরে ভেঙে যেতে পারে অভ্যন্তরীণ সংকটের কারণে চাপে থাকা
পেতং তার্নের জোট সরকার। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। রাতারাতি বদলে গেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভিক্টোরি মনুমেন্টের চেহারা। ভারী বৃষ্টিতেও প্রধানমন্ত্রী পেতংতাং সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সরকার পতনের হাওয়া বইছে কখনোই ইউরোপীয় বা বিদেশি নিয়ন্ত্রণে না থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে। อดีตนะครับผมกับครอบครัวเป็นคนเสื้อแดงมาก่อนทั้งพ่อแม่พี่น้องผมเป็นเสื้อแดงกันทั้งบ้านรวมถึงตัวผมด้วยวันที่ไม่มีสีเสื้อเลยมีสีเดียวคือสีเลือดรักชาติของแผ่นดินของเราซึ่งเป็นเอกราชมาดน ঘটনার সূত্রপাত গেল মে মাসে। এ সময় বিতর্কিত সীমান্ত অঞ্চলে সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনী। এর এক পর্যায়ে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন ও কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেটের প্রেসিডেন্ট হুন সেনের একটি ফোনালাপ ফাঁস হয়। এ সময় নিজ দেশের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন থাই প্রধানমন্ত্রী। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিন দেশের রাজনীতিতে প্রভাব খাটানো থাই সেনাবাহিনীকে নিয়ে সমালোচনার জেরে জনগণের বিরাগভাজন হয়ে ওঠেন ৩৮ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ২০২৩ সালে ফিউ থাই পার্টি ক্ষমতায় আসার পর এটি দেশের সবচেয়ে বড় বিক্ষোভ। একদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জ, অন্যদিকে জোট সরকারের মধ্যে ঐক্যের অভাব। আগামী জুলাইতে অনাস্থা ভোটের মুখেও পড়তে হতে পারে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে। তবে যার সঙ্গে ফোনালাপের জেরে বিপদে পড়েছেন থাই প্রধানমন্ত্রী, কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের দাবি, শান্তিপূর্ণভাবে বিতর্কিত সীমান্ত বিরোধ নিষ্পত্তির সদিচ্ছা আছে নমপেনের। សកម្មភាពវាយប្រហារខុសច្បាប់ដោយកងទ័ពថៃមកលើកងទ័ពកម្ពុជាកាលពីថ្ងៃទី28ខែឧសភាកន្លងទៅនៅតំបន់មុំបីក្នុងទឹកដីកម្ពុជា রয়টার্স বলছে, শনিবার যারা আন্দোলনে নেমেছেন তাদের অনেকেই বর্তমান প্রধানমন্ত্রীর বাবা থাকসিন সিনাওয়াত্রার পতনের আন্দোলনের সঙ্গেও সরাসরি জড়িত ছিলেন, যে অভ্যুত্থানের জেরে ২০১৬ সালে থাকসিন ক্ষমতাচ্যুত হন। এমনকি ইয়ংলাক সিনাওয়াত্রা, যিনি পেতংতার্নের ফুপু, ২০১৪ সালে আদালতের রায়ের ভিত্তিতে তাকে যখন ক্ষমতাচ্যুত করা হয়, সেই আন্দোলনে জড়িতদেরও অনেকেই আবারও নেমেছেন রাজপথে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সরকার পতনের দাবিতে সার্বিয়ার রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। ১২ বছর ধরে দেশটির ক্ষমতার কেন্দ্রে থাকা প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ শাসনামলের অবসান চান তারা। শনিবার রাজধানী বেলগ্রেডে বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘাত হয়েছে বিক্ষোভকারীদের। উত্তাল জনতা নিরাপত্তা কর্মীদের দিয়ে ফ্লেয়ার ছুঁড়ে মারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পিপার স্প্রে ব্যবহার করতে বাধ্য হয় দাঙ্গা পুলিশ। তবে সরকারি ভবন, সার্বিয়ান পার্লামেন্ট সহ যেসব জায়গায় সরকার বিরোধীদের জমায়েত দেখা গেছে, সেখানে পাল্টা কর্মসূচি ডাকে আলেকজান্ডার ভুসিচের সমর্থক গোষ্ঠীরা। কয়েক মাস ধরে চলমান সরকার বিরোধী এই আন্দোলনের জেরে বন্ধ আছে সার্বিয়ান বিশ্ববিদ্যালয় কার্যক্রম। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও ৬০ ফিলিস্তিনির। এর মধ্যে শুধু তুফা অঞ্চলে শনিবার আইডিএফের অভিযানে ৯ শিশুসহ নিহত হয়েছেন অন্তত ২০ জন। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত উপত্যকাটিতে অপুষ্টিজনিত রোগে ভুগে মারা গেছে ৬৬ নবজাতক। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, গরুদুধ, শিশু খাদ্য এবং এর সম্পূরক অন্যান্য সহায়তা আটকে রেখে গাজাকে নরকে পরিণত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেও এর দায় নিতে হবে বলে দাবি ফিলিস্তিনি কর্তৃপক্ষের। ত্রাণ সরবরাহ সচল করতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অব্যাহত আছে সরকার বিরোধী বিক্ষোভ। শনিবার রাতে তেল আবিবের হস্টেজ স্কোয়ারে জড়ো হয়ে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলে একের পর এক কৌশলী পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। কৌশলগত শহর পোক্রোভস্ক দখলের জন্য অঞ্চলটিতে প্রায় ১,১০,০০০ সেনা জড়ো করেছেন তারা। এর আগে সেনাবাহিনীতে নিবন্ধন করতে ব্যর্থ হলেও রুশ নাগরিকত্ব আছে ২০,০০০ অভিবাসীকে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে পাঠায় মস্কো। ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি বলেন,
যেসব এলাকায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যুদ্ধ হচ্ছে তার মধ্যে পোক্রোভস্কের 1200 কিলোমিটার অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখা কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি শহরের আংশিক দখল নিয়েছে, তাই কৌশলগত কারণেই মস্কোর নজর এখন পোক্রোভস্কের দিকে। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের তথ্য বলছে, গুরুত্বপূর্ণ কোনো ঘাঁটি না থাকলেও সংযোগ সড়ক ও রেলপথ বিবেচনায় এই অঞ্চলটি হাতছাড়া করতে চাইবে না ইউক্রেন। এদিকে শুক্রবার মধ্যরাতে রুশ হামলার জবাবে ক্রিমিয়ায় রাশিয়ার এয়ারফিল্ডে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এয়ারফিল্ডে থাকা একাধিক রুশ হেলিকপ্টার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি ইউক্রেনীয় প্রতিরক্ষা। Axis, primarily via the Pishchani Funnel, a narrow corridor extending westward toward the Oskil River. Here, Russian units attempt battered infantry groups operating without meaningful logistical backing, allocating substantial Ukrainian resources to decisively eliminate this minor Russian penetration would 2015 সালে সাবেক খিলগাঁও থানার ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে ক্রস ফায়ারে নিয়ে হত্যার অভিযোগে 62 জনকে আসামি করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ নিয়ে জানাতে যুক্ত দিচ্ছেন মশিউর অনিক। অনেক জানাবেন যে এই মামলার আসামিদের ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? শাফিন, প্রথমে জানিয়ে রাখতে চাই 2015 সালের একটা ঘটনা, যেখানে বিএনপি সেই সময়কার যেই উপস্থিতি, সেই উপস্থিতির উপর প্রেক্ষাপটের উপর ভিত্তি করে প্রথমে গ্রেফতার করা হয় জনি, সেই সময়কার খিলগাঁও থানার যিনি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এবং তাকে গ্রেফতারের পরেই তাকে গুম করে ফেলা হয় এবং তার কিছুদিনের মধ্যে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়। এমনটাই অভিযোগ দায়ের করেছেন বিএনপির তরফ থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং পাশাপাশি যে নিহত জনি তার বাবা। তারা সকাল আনুমানিক 11:30 নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসেন এবং এসে তারা অভিযোগ দায়ের করেন। নির্ধারিত যেই পদ্ধতি, সে পদ্ধতি কিন্তু তারা সে পদ্ধতিতেই কিন্তু তারা অভিযোগটা দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর। একটু আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটার একটু সার্বিক উত্তর দিতে চাই। প্রায় 62 জনের নাম কিন্তু এই মামলার যেই তথ্য প্রণালী সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তথ্যপত্র বিবেচনা করে পরবর্তীতে এই মামলাতে কারা যুক্ত না সেটা নির্ভর করবে তদন্ত যে প্রতিবেদন, সে প্রতিবেদনে কাদের নাম আসছে তার উপরে ভিত্তি করে। তবে প্রাথমিক যেই বিবৃতি, সে বিবৃতিতে বিএনপির তরফ থেকে পাশাপাশি নিহত জনি তার বাবার তরফ থেকেও জানানো হয়েছে সেই সময়কার যারা দায়িত্বশীল কর্মকর্তারা ছিলেন, বিশেষ করে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন, ঢাকা 9 আসনের যে সাবেক এমপি যার কথা উল্লেখ করা হয়েছে সাবের হোসেন চৌধুরী, তার নাম কিন্তু উল্লেখ করা আছে এবং এছাড়াও তার পিএস এর নাম উল্লেখ আছে। এছাড়াও সেই সময়কার যারা আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্য এবং তার পাশাপাশি সহযোগী যে সমস্ত সদস্য তাদের নামও কিন্তু উল্লেখ করা হয়েছে। একটা লম্বা তালিকা আমরা দেখতে পেয়েছি 62 জনের। সেই লম্বা তালিকা সবার কথা তারা বলেছেন যে আমরা নির্দিষ্ট করে বলছি না যে তিনি জড়িত বা তিনি জড়িত না, আমরা শুধু জানতে চাই যে কে জড়িত এবং কারা জড়িত। এবং সেই পদ্ধতিতে আসলে যাওয়ার জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে পদ্ধতিগত বিষয়, যে তদন্ত প্রতিবেদন হবে, তদন্ত করা হবে, তদন্তের পরে আসলে জানা যাবে কারা যুক্ত না। তবে সংশ্লিষ্ট তারা এই বিষয়ে নিশ্চিত যে সেই সময় শুধুমাত্র এই যে বিএনপি এবং সে সময় রাজনৈতিক যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্যই এই ধরনের হত্যা সংঘটিত করেছে বিগত সরকার এবং সেই প্রেক্ষাপটেই খুন হয়েছিল সেই সাবেক খিলগাঁও থানার সেক্রেটারি জনি। তো এই ছিল শাফিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তার অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগ দায়ের করার পরবর্তী প্রেক্ষাপট অনুযায়ী সেটা বিচারপতিদের কাছে যাবে এবং বিচারপতিরা তাদেরকে গ্রেফতারের ওয়ারেন্ট দেবেন কিনা সেটা আসলে দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। শাফিন, মশিউর অনিক যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এবারে খেলার খবর। এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে রোববার মিয়ানমারের ইয়াঙ্গুনে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাটলারের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। মাঠে লড়াইয়ে নামার আগেই কোচ পিটার বাটলারের কণ্ঠে বাছাইয়ের বাধা ডিঙানোর আশা। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদন। নিজেদের শোকেসে আছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি, অন্যদিকে অতৃপ্তি হলো গোটা এশিয়ার বড় আঙিনায় এখনো নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ জাতীয় নারী দল। উইমেন্স এশিয়ান কাপের বাছাইয়ের বৈতরণী পেরোনো হয়নি এখনো।
গ্রুপের 3 দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে কেবল তুর্কমেনিস্তান। বাছাইয়ের 8 গ্রুপের সেরা 8 দল পাবে মূল পর্বে খেলার টিকিট। বাংলাদেশের জন্য তাই পথটা মসৃণ নয় মোটেও। কঠিন পথে ছোটার আত্মবিশ্বাস বাটলার খুঁজে নিচ্ছেন গত কয়েক মাসের পারফরমেন্সের দিকে তাকিয়ে। Federation got me some sort of better ranked teams such as played UAE, Jordan, Indonesia, higher ranked teams where we actually did very well. So all in all, it's we come into the tournament, you know, sort of half well prepared and full of optimism and positivity. টুর্নামেন্টের প্রথম বাধা বাহরাইন। 3 প্রতিপক্ষের মধ্যে তাদেরকেই শারীরিকভাবে শক্তিশালী মানছেন বাটলার। তবে সাফ জয়ী কোচ সন্তুষ্ট নিজেদের প্রস্তুতি নিয়েও। I think Myanmar are strong, Bahrain are strong physically. We're a young group. Our video analysis of each and every team where possible. But yeah, I'm respectful, but I wouldn't really single out any team because football can really surprise you. সবশেষ 3 ম্যাচেই জয়হীন বাহরাইনের মেয়েরা। এরপরেও কোচ মোহাম্মদ আদনান হুসেইনের কণ্ঠে নিজেদের মেলে ধরার প্রতিশ্রুতি। Thank God we could make it to come here, and the team is like mixed now between young player and old senior player. So hopefully we're gonna present something good in football in Myanmar. বাছাই পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার বিষয় মেয়েরা জন্ম দিতে পারবে কিনা সে প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে তোলা থাক। তবে বাটলারের বিশ্বাস আফিদা, রিপা, মনিকা, ঋতুপর্ণারা পারবেন কঠিন সে পথ পাড়ি দিতে। Can we qualify out of this group? The answer to that is if everybody brings their A game, I think they can. ওয়াসিউল হক পান্থ, এখন। এর সাথে শেষ করবো এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। কুমিল্লা ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত ফজর আলী সায়দাবাদ থেকে গ্রেপ্তার। ভিডিও ছড়ানোয় আটক আরও 4। জুলাই সনদ নিয়ে শঙ্কা আলী রিয়াজের। সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে 3 আগস্ট ঘোষণাপত্র দেবে এনসিপি। আন্দোলনে অচল জাতীয় রাজস্ব বোর্ড, চলছে শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। বন্দরে ব্যাহত আমদানি রপ্তানি। সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ হচ্ছে না সিলেটের অনেক ফার্মেসিতে। মান হারিয়ে উল্টো তৈরি করছে স্বাস্থ্য ঝুঁকি। থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ব্যাংকক। সরকার পতন চেয়ে সার্বিয়ার রাজপথে দফায় দফায় সংঘাত। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/ekhon tv।